এবার কাস্টম, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বছরে সরকারি সংস্থা থেকে মাত্র ৭৯ কোটি টাকা পৌর কর আদায়, ছাড় দিতে নারাজ মেয়র। কুমিল্লার ধর্মপুর খাদ্য গুদামে বছর জুড়ে জলাবদ্ধতা, মজুদ পণ্যের মান নিয়ে প্রশ্ন কর্মকর্তার। সমস্যা সমাধানে সময় লাগবে বলছে সিটি কর্পোরেশন। খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব, ৪.৫ মাসে ক্ষতিগ্রস্ত অন্তত ১,০০০। অভিযানেও কমছে না প্রভাবশালীদের দৌরাত্ম্য, নির্বিকার প্রশাসন। এবং কালন্দি খাল দিয়ে দেশে ঢুকছে ভারতের বর্জ্য, মিশছে তিতাস নদীতে। হুমকিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কৃষি ও জনস্বাস্থ্য, সমাধানের চেষ্টায় প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়, থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, আর আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলোর লাখো কোটি টাকা রাজস্ব আদায় করলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র ৭৯ কোটি টাকা। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯৩% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে ১ লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ছিল মাত্র ১,৯৮১ কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে দূর পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌর কর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় ২০০ কোটি টাকা। ১৯৯০ সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ। একদিকে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি দপ্তরগুলির লাখো কোটির বাণিজ্য বলা যাবে না আয় করছে, অন্যদিকে চট্টগ্রামে তেমন উন্নয়ন হচ্ছে। সে আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, একদিকে সরকারি প্রতিষ্ঠানগুলো লাখো কোটি টাকা আদায় করছে, অন্যদিকে সিটি কর্পোরেশন আবার বাজেট স্বল্পতায় ভুগে, এটা কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। সরকারি প্রতিষ্ঠানগুলো লাভ করছে। চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী, বাংলাদেশের বাণিজ্যের প্রধান কেন্দ্র বলা যায়। তো সেটা হিসেবে স্বাভাবিকভাবেই এখানে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সরকারি বড় বড় প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানও আছে অনেক বড় বড়, তারা ব্যবসা করে, তারা রোজগার করছে, ইনকাম করছে। তবে তারা কিন্তু একটা বড় অংশ সরকারকে কিন্তু কর দেয়।
তো সরকারকে দিলেও সরকার থেকে আবার হয়তো সিটি কর্পোরেশন ভর্তুকি নেয়, কিন্তু তার আগে যেখানকার উৎপাদন যেখান থেকে আয় করা হচ্ছে সেখানকার উন্নয়নের জন্য এটা অগ্রাধিকার রাখে আর কি, সেখান থেকে করের একটা পোষণ পাওয়াটা। এখন যে পাচ্ছে না, এর ফলে চট্টগ্রাম উন্নত হচ্ছে না কেন তাহলে? এটা এই জন্যেই যে না পাওয়ার ফলে সিটি কর্পোরেশনের উপর তাদের বাজেট ঘাটতি হচ্ছে। সুতরাং এটাকে তাকে তো কোনোভাবে এটা আদায় করতেই হবে। হ্যাঁ, একটা নগরীকে অসুস্থ রেখে যে দেশের সাধারণ জনগণের জানমাল তাদের জীবনযাত্রাকে নিম্ন পর্যায়ে রেখে তো একটা নগর চলতে পারে না। এটার ভাগীদার তো প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিষ্ঠান নিজেই। কাজেই এটা যদি না হয় তাহলে সিটি কর্পোরেশনকে তার বাজেট স্বল্পতায় ভুগবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা অর্জন করতে পারবো না। সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন কিন্তু বলেছেন উনি 1% হিস্সা চান এবং সাথে পৌরকর্তাও চান। এক্ষেত্রে আপনি এই মেয়রের বক্তব্য কতটা সমর্থন করেন? আমি ওনার ইচ্ছাটাকে স্বাগত জানাই, ওনার টেন্ডেন্সিটাকে স্বাগত জানাই। তবে প্রাপ্তির ন্যায্যতাটা এবং পরিমাণটা সেটা সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করে নির্ধারণ করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার একটা লিগ্যাল ফুটিংস থাকা উচিত। আইনগতভাবে সেরকম যদি একটা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রণালয় এবং সমাজের কনসাস লোকজন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাই, এবং সেইভাবে যদি আইনগতভাবে এগিয়ে যান তাহলে এটা অবশ্যই একটা ভালো প্রচেষ্টা এবং এই ব্যাপারে আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা জানি আপনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। সিটি কর্পোরেশন 100-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, খরচ তুলে আনতে পারে না। এক্ষেত্রে যদি যে সরকারি সংস্থাগুলোতে টাকাটা পায় তাহলে কি শিক্ষা কার্যক্রম নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারবে? সিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো করতে পারে, সেটা করতে পারে, প্লাস নাগরিক অন্যান্য সুবিধাও এখান থেকে উপকৃত হতে পারে। কারণ সংখ্যাটা কিন্তু কম না, একটা প্রতিষ্ঠান দেখা যায় হাজার কোটি লক্ষ কোটি টাকা অর্জন করতেছে। সুতরাং এখান থেকে একটা সামান্য পোর্শন যদি চট্টগ্রামের জন্য ব্যয় হয়ে তারপরে বাকিটা সরকারকে দেয়, এটা অবশ্যই এটা প্রশংসার দাবি। ওনার উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। কারণ ওনার উদ্যোগটা উনি একটু বিশ্ব প্রকাশ করছে, আগের মেয়ররা কেন বাস্তবায়ন করে। তাহলে উনি এখন কোন প্রসেসে এগুলো এটা সফল হতে পারবে? আপনি কি অভিজ্ঞতার আলোকে বলবেন? এটা উনি আগের মেয়রদের ব্যাপারে যেটা বলেছেন এ ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে চাই না। আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন বড় বড় কোম্পানি যেগুলো আছেন ওনাদের সাথে ওনার আলাপ আলোচনা করা উচিত। ওনাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে দরকার হলে অন্যান্য যারা আছে কানেক্টেড, এখানে চেম্বার অফ কমার্স আছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে, বাকি যারা আছে আমরা সহ সম্পৃক্ত থেকে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেমিনার, গোল টেবিল বা ওনাদের সাথে সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা ঠিক করতে পারি। আমরা যদি মনে করি সরকারি সংস্থাগুলো থেকে 1% পৌরকর্তা পাচ্ছে, ভালো পৌরকর্তা, তাহলে চট্টগ্রামটা কেমন হবে বলো? সে টাকা দিয়ে চট্টগ্রামকে কিভাবে গড়ে তোলা যাবে? হ্যাঁ, এটা নির্ভর করতেছে প্রাপ্তির পরিমাণের উপর আর কি। হ্যাঁ, আমার প্রয়োজন যদি ওই প্রাপ্তিটাকে ডিঙিয়ে যায় তাহলে একটা ভালো একটা চট্টগ্রাম নগরী আমরা আমাদের কাঙ্ক্ষিত অবশ্যই একটা দৃষ্টিনন্দন এবং আমাদের কাঙ্ক্ষিত নগরী আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে স্যার যেটা হচ্ছে আইনগত একটা কথা বলছেন সংস্থাগুলো, তাহলে আইনগতটা জটিলতা কিভাবে মেটানো যায় রাষ্ট্রপ্রস্ত আপনার কাছে? অবশ্যই সেটা যথাযথ নিয়মে প্রস্তাবনা আমরা যেরকম করে থাকি মন্ত্রণালয়ে পাঠাই, মন্ত্রণালয় থেকে সেটা সংসদে যায়, সংসদে পাশ হয়ে যেটা আসে সেটাই আইন হয়ে যায় আমাদের দেশে। সুতরাং আমাদেরকে এই প্রসেসে আগাইতে হবে, তাহলে সবার আলাপ আলোচনা করলে সেটা সবার সম্মতি থাকবে, প্লাস ওইভাবে আসলে সেটা সবাই দিতে বাধ্য থাকবে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের যে উন্নয়নের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোতে 1% হিস্সা চাই সিটি কর্পোরেশন এবং সেটাকে স্বাগত জানাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান মঞ্জারে খুরশিদ আলম। আমরা আলোচনা করছিলাম সেই টাকাটা কীভাবে আদায় করা যায়, সেই টাকা আদায় হলে চট্টগ্রাম শহরকে কীভাবে গড়ে তোলা যাবে, সে আলোচনা এখানে শেষ করছি। আবারও মঞ্জারে খুরশিদ আলমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা থেকে 1% হিস্সা এবং পৌরকর দরকার, কারণ চট্টগ্রামকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আলোচনা এখানে শেষ করছি আমরা। অতিথি সহ যুক্ত ছিলাম চট্টগ্রামে কমলদের সঙ্গে কাজীর দেউরি থেকে। কুমিল্লার ধর্মপুর সরকারি খাদ্য গুদামে বছর জুড়ে লেগেই থাকে জলাবদ্ধতা। এতে মজুত করা পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন জেলা খাদ্য কর্মকর্তার। সিটি কর্পোরেশনের ড্রেনের চেয়ে গুদাম এলাকার উচ্চতা নিচু হওয়ায় এই ভোগান্তি বলে জানায় কর্তৃপক্ষ। সড়কে পানি দেখে মনে হবে যেন বর্ষাকাল। চৈত্রের কাঠফাটা রোদেও এমন জলাবদ্ধতা কুমিল্লা নগরীর ধর্মপুর সরকারি খাদ্য গুদামের সামনে।
খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠানটির এক পাশে ঢাকা চট্টগ্রাম রেল লাইন এবং অন্য পাশে সিটি কর্পোরেশনের উঁচু ড্রেন থাকায় এখানকার পানি যেমন বের হতে পারে না, তেমনি মাঝে মাঝে ড্রেনের পানি উপচে ভেতরে চলে আসে। জলাবদ্ধতার কারণে খাদ্য গুদামে মালামাল ওঠানামা নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। আবার ভবনের বাইরে পানি থাকায় গুদামে মজুতকৃত পণ্য বেশি দিন রাখা যায় না। জলাবদ্ধতা নিরসনে 2022 সালের 4 এপ্রিল জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি করে 10টি সুপারিশ দেওয়া হয়, তবে 3 বছরেও তা আলোর মুখ দেখেনি। গুদামের চতুর্দিক দিয়ে পানি, এমন জায়গা বাদ নাই যে পানি নাই। গাড়ি একটা যদি ঢুকে 3 ঘন্টা লাগে ওই গাড়ি ওই জায়গা থেকে বাড়ি আইতে। আজকে দীর্ঘদিন যাবত এটা পরিত্যক্ত অবস্থা, ধরতে গেলে একরকম পরিত্যক্ত। আমরা বাড়ির থেকে মাল ঢুকাইতেও পারি না, বাইর করতে পারি না, আনতে গেলে গাড়ি ঘোড়া ভাঙে যে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে জলাবদ্ধতার কারণে মজুতকৃত খাদ্যের গুণগত মান নিয়ে শঙ্কার কথা জানালেন খোদ খাদ্য নিয়ন্ত্রক। আর আগামী বছরের আগে বিষয়টি সমাধানের পথ নেই বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের খাদ্যশস্য এখানে রক্ষণাবেক্ষণ জনিত যে সমস্যাটা, এটাই মারাত্মক আঘাত দেখা দেয়। বিশেষ করে আমাদের অল্প কিছুদিনের মধ্যেই আমাদের খাদ্যশস্যগুলো ডেলিভারি দেওয়া লাগে, তা না হলে আমাদের ময়েশ্চারটা অ্যাবজর্ব করে বেশি এবং খাদ্যশস্যের গুণগত যে মানগুলো এগুলো একটু দ্রুত নষ্ট হয়ে যায়। আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের জায়গা প্রজেক্টের অধীনে এই ইউডিসিজিপি প্রজেক্টের মাধ্যমে আমরা এটা পূর্ববর্তী সময়ে প্ল্যানিং রেখেছিলাম এবং সেই অনুযায়ী এটা হওয়ার প্রক্রিয়া আছে। এটা লিস্টেড এবং এটা ইনশাল্লাহ আগামী এই অর্থবর্ষের হবে না, আগামী অর্থবর্ষের বাস্তবায়িত হবে। ধর্মপুর খাদ্য গুদামে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা 6,500 টন। সময় সংবাদ, কুমিল্লা। বিভাগীয় সময় আরও থাকছে। নাব্য সংকট ও ডুবোচরে লক্ষ্মীপুর ভোলা রুটে নৌযান চলাচল ব্যাহত, ফেরি আটকে দুর্ভোগের শিকার যাত্রী, দ্রুত ড্রেজিংয়ের দাবি। শুষ্ক মৌসুম আসলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার মহোৎসব। গত 4.5 মাসে জেলায় অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও বাগে আনা যাচ্ছে না পাহাড় কেকোদের। জিতেন বড়ুয়ার তথ্য ছবিতে রিপোর্ট। দিন কি রাত এক্সকেভেটর দিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে একই স্থানে পাহাড় কেটে সমতল বানানোর মহাকর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী একটি মহল। শুষ্ক মৌসুম আসলে খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটার প্রতিযোগিতা। বিভিন্ন বাণিজ্যিক কাজে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়। প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারেও চলে একই অপরাধ। অনেক সময় বিপুল অঙ্কের টাকায় ম্যানেজ করা হয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের। পাহাড় কেটে পরিবর্তন করে ফেলা হচ্ছে জমির শ্রেণীও। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে হতাহতের ঘটনা। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে মানে পরিবেশ নষ্ট হয়ে যায়। গাছগাছালি অনেক ছিল, গাছগাছালিগুলো মনে করেন না মানুষজন আইতেছে কাটতেছে আর কি। রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। বর্ষা মৌসুম আসলে মাটি ভেঙে পড়ে যায় এবং এলাকার ক্ষতি হয়। পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময় আমরা, তো আমাদের আবেদন থাকবে যেন এই ধরনের পাহাড় যেন কাটা না হয়। প্রশাসনকে খুবই সচেষ্ট হওয়া দরকার, এই যে নতুন পদ্ধতি ব্যবহার করা দরকার এবং যদি এটা না করি আমরা যেমন পাহাড় হারাবো তেমনি জীববৈচিত্র্য হারাবো এবং আমাদের যে বৈশ্বিক যে আবহাওয়ার যে দিন দিন গরম হচ্ছে সেটা আরো বাড়তে থাকবে। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। আর পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। একটাতে মোবাইল কোড হয়েছে, ইওনো মোডে মোবাইল কোড করেছেন, আর অন্যান্য যেগুলো আমরা পরিদর্শন করেছি সেগুলো আমরা ব্যবস্থা নেব, আইনানুগ ব্যবস্থা নেব। সাম্প্রতিক সময় দিঘিনালা উপজেলায় গভীর রাতে পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে। পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে এবং এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। গত 4.5 মাসে খাগড়াছড়িতে অন্তত 1000 পাহাড় কাটা হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি। হুমকির মুখে পড়ছে এখানকার কৃষি ও জনস্বাস্থ্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল, এই খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো বনের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশে। পাশের জাজিগাং খাল ও তিতাস নদীতে মিশছে দূষিত পানি।
গত 5 দশক ধরে চলছে এমন অবস্থা। এতে প্রতিনিয়ত হুমকির মুখে এই জনপদের জীববৈচিত্র্য। ভিন্ন ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী 15টি গ্রামের কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে। এছাড়া এই পানি শরীরের সংস্পর্শে এলে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি ইটিভি বাস্তবায়ন করার মাধ্যমে পরিশোধিত পানি যেন বাংলাদেশে পাঠানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, অন্যথায় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য, এমনটি মনে করছেন এই অঞ্চলের কৃষক সহ সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত পানি এই এলাকার ফসলি জমিতে দেওয়া হয়, এটার কারণে এলাকার কৃষকদের শরীরে একজিমা দাউদ হয়। তারাও আশ্বাস দিচ্ছে যে পানিটা বাংলাদেশে রিট্রিটমেন্ট করে বাংলাদেশে পাঠাবে, কিন্তু আজ অব্দি এটার কোনো একটা সুফল পাওয়া যায়নি। আমরা আশা করব ভারত সরকার আমাদের সেই দাবিটা আমাদের সরকার ভারত সরকারের কাছে যথাযথ উপস্থাপন করে আমাদেরকে এই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দিবে, এটাই আমরা আশা করছি। জেলা প্রশাসন জানিয়েছে দূষিত পানি প্রবেশের বিষয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। পরিবেশে আমরা লিখেছি, তারা এটা পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা ব্যবহারযোগ্য এবং বিষাক্ততার মাত্রা পেয়েছে তারা, এবং এই বিষয়ে তাদেরকে ভারতীয় পক্ষকে আমাদের জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের উপদেষ্টা মহোদয় অবগত আছেন, আমি ডিসি সম্মেলনে বলেছি, এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। দূষণের শিকার কালন্দী খালটি দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময় আরও থাকছে। বান্দরবানের পাহাড়ের বুকে আমের বাগান, গুটি ঝরে পড়া রোধে ছিটানো হচ্ছে ওষুধ। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। নাব্য সংকট ও ডুবোচরে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর ভোলা রুটে। ফেরি আটকে পড়ে দুর্ভোগের শিকার যাত্রীরা। দ্রুত রেজিংয়ের দাবি সংশ্লিষ্টদের। 2008 সালের ফেব্রুয়ারিতে ঢাকা চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ফেরি সার্ভিস চালু করে সরকার। এরপর থেকেই লক্ষ্মীপুর ভোলা নৌরুট দিয়ে যাতায়াত করছেন 21 জেলার মানুষ। বর্তমানে এই নৌরুটে 4টি ফেরি চলাচল করছে। এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে মজুচৌধুরীহাট ঘাট হয়ে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় 8 থেকে 10টি লঞ্চ। কিন্তু বর্তমানে মজুচৌধুরীহাট ঘাটের প্রায় 1 কিলোমিটার অদূরে মেঘনা নদীর সংযোগস্থল রহমতখালী চ্যানেল, মতিরহাট পয়েন্ট ও কাটাখালী খাল এলাকায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়তই ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে চলে এইসব নৌযান। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে এই নৌরুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের ঘাটে থাকতে হয় 3 দিন করে, এই টিপ লওয়া যা, আবার ওই টিপ আইতে ফেরি লিয়া খালে ঢুকতে পারে না, বাজা থাকে চলতে পারে না চরের কারণে। 4 ঘন্টা আমরা চলাচল করতে পারি, টোটাল নোঙ্গর করে বড় নদীর ভিতরে থাকতে হয়। 5টা-6টা ড্রেজার এই চ্যানেলটার ভিতরে শুধু 3-4 কিলো জায়গা এই ড্রেজিং করে রাখতে পারতেছে না। কাটা চ্যানেলে পানি কম ড্রেজিং করে এবং জোয়ারে পলিভরে ভরে যায়। ফেরিঘাটের ব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে জানালেন, নদীর নাব্য সংকট ও ডুবোচরের বিষয়টি সমাধানে ড্রেজিং কার্যক্রম চালাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাব্যতা সংকট এর জন্য আইডব্লিউটিএ ওনারা ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং তারা চেষ্টা করতেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইতেছি। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের দৈর্ঘ্য প্রায় 35 কিলোমিটার। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। চট্টগ্রাম ছাড়াও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভাগীয় শহর ঢাকা ও রাজশাহীতে। এর মধ্যে চট্টগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নেন 11,889 শিক্ষার্থী। সি ইউনিটের 640টি আশ্রমের বিপরীতে আবেদন করেন 21,393 জন। আলুর দাম কমে যাওয়ায় হিমাগারে সংরক্ষণের জন্য ভিড় করছেন চাঁদপুরের কৃষকরা। জায়গা না পেয়ে অনেকেই ফিরছেন ফসল নিয়ে। কৃষি বিভাগ বলছে, কৃষকের লাভ গত বছরের মতো না হলেও এবছর সুফল পাবেন ভোক্তারা। হিমাগারের সামনে আলুর বস্তা ভর্তি যানবাহনের চাপ। আলু সংরক্ষণের জন্য অপেক্ষায় কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে চাঁদপুরে। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবছর আবাদ হয়েছে বেশি। কৃষক বলছেন, বর্তমানে বাজারে দর কমে যাওয়ায় পরে বেশি দামে বিক্রির আশায় সংরক্ষণ করছেন তারা। অন্য বছর তো এবার তো খরচ ডাবল, ব্যবসার হারটা কম, হয়তো কোনো মানুষ চালান পাইব, হয়তো কারো লোকসান হইব। অনেক ফলন ভালো হয়েছে, যে জায়গায় আলু করে না ওই জায়গায় আলু করছে,
কোলেস্টেরল জায়গা দিতে পারে না। জেলায় 10টি হিমাগারের ধারণ ক্ষমতা 70,000 মেট্রিক টন। এ কারণে জায়গা না পেয়ে অনেকেই ফিরতে হচ্ছে ফসল নিয়ে। বীজ কিনছি 5,000 এক বস্তা, সারের দামও বেশি ছিল, সার পাই না, ক্রাইসিস, উৎপাদন অনেক বেশি, বাজার কম দেখা মনে করেন স্টোরে মাল ঢুকাইতে আছে। গত বছর দাম বেশি থাকাতে প্রচুর পরিমাণে আলু করছে, আলু করাতে আলুর বাজার কম, পুরো আলুটাই আমরা স্টোরে চাপ দিছে। কৃষি বিভাগ বলছে এবছর চাঁদপুরে হেক্টর প্রতি 26,500 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এইবার উৎপাদন বেশি করাতে কৃষকের হয়তো লাভ কম হলেও ভোক্তা পর্যায়ে তারা আরো বেশি লাভবান হবে, কারণ ভোক্তারা সুলভ মূল্যে পাবে, আলুটা পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁদপুরে 4 জাতের 2,10,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বান্দরবানের পাহাড়ের বুকে আমের বাগান, গুটি ঝরে পড়া রোধে ছিটানো হচ্ছে ওষুধ। কৃষি বিভাগ বলছে এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। পাহাড়ের গায়ে বিশাল আমের বাগান, কুঁড়ি থেকে মুকুল, মুকুল থেকে গুটি, আম রূপান্তরের প্রতিটি পর্যায়ে যেন নিশ্চিত হয় নিবিড় পরিচর্যা। তাই স্প্রে করা হচ্ছে কীটনাশক। বান্দরবান সদর, রুমারওয়াংছড়ি, থানচি সহ জেলার প্রায় সব সবুজ পাহাড়ে গড়ে তোলা হয়েছে আমের বাগান। এসব বাগানে আমরুপালি, রাঙ্গুয়াই, রূপালি সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের আম গাছ লাগানো হয়েছে। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়ায় আমরুপালির ভালো ফলন হওয়ায় কৃষকদের মাঝে এই জাতের আমের বাগান তৈরিতে আগ্রহ বেশি। গ্যাস মারতেছি, স্প্রে করতেছি, যদি বৃষ্টি হয় আমাদের ফলন একটু ভালো হবে। গত বছর থেকে একটু কম হলেও মুকুল খারাপ আসে না। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানায় কৃষি অফিস। এপ্রিলের দিকে যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে আমের কিন্তু এবার আমরা ভালো ফলন হবে আশা করছি। জেলায় 10,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,24,800 মেট্রিক টন আম। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে 12 মার্চ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় এনএসআই। এ সময় জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে শাহিন আল মামুন নামে এক যাত্রী গতিবিধি সন্দেহভাজন হওয়ায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 12টি স্বর্ণের চুড়ি উদ্ধার হয়। 12 মার্চ রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে বেশ কয়েকজন নারী ও শিশুদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের 10 থেকে 15 জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার কাস্টম, পেট্রোলিয়াম ও শিপিং কর্পোরেশন থেকে আয়ের হিস্সা দাবি চট্টগ্রাম সিটির। বছরে সরকারি সংস্থা থেকে মাত্র 79 কোটি টাকা পৌর কর আদায়, ছাড় দিতে নারাজ মেয়র। কুমিল্লার ধর্মপুর খাদ্য গুদামে বছর জুড়ে জলাবদ্ধতা, মজুদ পণ্যের মান নিয়ে প্রশ্ন কর্মকর্তার, সমস্যা সমাধানে সময় লাগবে বলছে সিটি কর্পোরেশন। এবং খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব, 4.5 মাসে ক্ষতিগ্রস্ত অন্তত 1000। অভিযানেও কমছে না প্রভাবশালীদের দৌরাত্ম্য, নির্বিকার প্রশাসন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।